ঘুরতে হয়েছে এএফসি থেকে ফিফা পর্যন্ত সভাপতি তাবিদের অবদানেই বাফুফের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্র্যান্ড ফিনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ফেভারিট ভারত মাঠে নামবে। ফাইনালের মঞ্চ সাজিয়ে রেখেছেন বিরাট কোহলি, তার সামনে একাধিক কীর্তি গড়ার হাতছানি। টার্গেট পরের বিশ্বকাপ, এমন তত্ত্বে বিশ্বাসী না বিসিবি সভাপতি, অজুহাত হিসেবে দাঁড় করানো যাবে না প্রস্তুতির ঘাটতি। অবশেষে 2 বছরের অচল অবস্থার অবসান, ফিফার ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন থেকে মুক্তি পেল বাফুফে। সভাপতি তাবিদ আওয়াল দায়িত্ব নেবার 100 দিনের মধ্যেই বাংলাদেশ ফুটবলের জন্য অপমানজনক এই ব্যবস্থার অবসান করলেন। তবে এজন্য তাকে কোরিয়া থেকে মালয়েশিয়া, লন্ডন থেকে প্যারিস দৌড়ঝাঁপ করতে হয়েছে, এএফসি থেকে ছুটে যেতে হয়েছে ফিফা পর্যন্ত। 26 অক্টোবর 2024 বাফুফের সভাপতি নির্বাচিত হলেন তাবিদ আওয়াল। সেদিন সমর্থকদের উচ্ছ্বাস আর শুভেচ্ছায় তার রাত কাটে তুমুল ব্যস্ততায়। কিন্তু 24 ঘন্টা পার না হতেই তাবিদ আওয়াল হঠাৎ হাজির এয়ারপোর্টে। ঢাকা থেকে গন্তব্য দক্ষিণ কোরিয়া। তবে ওখানেই শেষ নয়, বাফুফে প্রেসিডেন্ট সেখান থেকে কম্বোডিয়া থেকে যান শ্রীলঙ্কা। 12 দিনের এই সফর থেকে ফেরার কিছুদিন বাদে তাবিদ আওয়াল আবার উড়াল দেন মালয়েশিয়ার উদ্দেশ্যে। সেখান থেকে লন্ডন, এরপর ফ্রান্সের রাজধানী প্যারিস, আবার ওখান থেকে ফের যান লন্ডনে। ফুটবল পাড়ায় কানাঘুষা শুরু হয়। হচ্ছেটা কি? বাফুফের গদিতে বসে তাবিদ আওয়াল কি বিশ্ব ভ্রমণে বের হলেন? তো চলুন 4.5 মাসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তোলপাড় করা তাবিদ আওয়ালের লাগাতার ভ্রমণের পেছনের কাহিনী দেখে আসা যাক। তবে তার জন্য পেছাতে হবে 7 বছর। 10 জুন 2018 বাংলাদেশ ফুটবল ইতিহাসের কালো দিন। আর্থিক অনিয়মের অভিযোগে ফিফার অডিট অ্যান্ড কমপ্লায়েন্স কমিটি বাংলাদেশের জন্য বরাদ্দ ডেভেলপমেন্ট ফান্ডে রেস্ট্রিকশন আরোপ করে। বাংলাদেশ ফুটবল পড়ে গভীর অনিশ্চয়তায়, যা বেশ সুকৌশলে আড়াল করেন বাফুফের তৎকালীন সভাপতি কাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাম মুর্শেদি। মূলত ফুটবলের উন্নয়নের জন্য ফিফা তাদের ফরওয়ার্ড প্রোগ্রামের আওতায় প্রতিটা ফেডারেশনকে 2023-26 সাইকেলে $8 মিলিয়ন পর্যন্ত দিয়ে আসছে। টাকার অঙ্কে যার পরিমাণ ফেডারেশন প্রতি প্রায় 97 কোটি টাকা। ফেডারেশনগুলো এই থোক বরাদ্দ একটা স্ট্যান্ডার্ড পদ্ধতিতে পেয়ে থাকে। তবে যে সকল ফেডারেশনের বেলায় এই অনুদান অপব্যবহারের প্রমাণ পাওয়া যায়, তাদের ওপর বসানো হয় ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন। তখন পুরো অর্থ দেয়া হয় ভেঙে ভেঙে, অর্থাৎ এক কিস্তির আর্থিক বিবরণী জমা দেবার পর ফিফা থেকে দেয়া হয় পরের কিস্তির টাকা। 2018 থেকে এতদিন এভাবেই কিস্তিতে ফিফার অনুদান পেয়ে আসছিল বাফুফে। শুধু তাই নয়, এই টাকার স্বচ্ছতা নিশ্চিতে একটি আন্তর্জাতিক অডিট ফার্মকেও নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। যে ফার্মের একজন নারী প্রতিনিধি নিয়মিত অফিস করতেন বাফুফে ভবনে। ফেডারেশনের নথির সত্যতা যাচাই করে তিনি ফিফায় পাঠাতেন, আর ফিফা থেকে ছাড়া হতো পরের কিস্তির টাকা। এই অপমানজনক ব্যবস্থার এখানেই শেষ না। বাফুফেতে নিয়োগ দেয়া এই আন্তর্জাতিক অডিট ফার্মের চার্জও বাংলাদেশের দেয়া অনুদানের টাকা থেকে কেটে নিত ফিফা। অর্থাৎ মানসম্মান আর আর্থিক দুদিক দিয়েই লোকসান হতো বাফুফের। তবে নির্বাচিত হয়ে এই অপমানজনক ব্যবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা চালাতে থাকেন তাবিদ আওয়াল। ভেতরের খবর, সে সময় বাফুফের সদস্যদের তাবিদ আওয়াল সাফ জানিয়ে দেন, কোনো রেস্ট্রিক্টেড ফেডারেশনের প্রেসিডেন্ট তিনি থাকতে চান না। যে কথা সেই কাজ। ফিফার বিধিনিষেধ তুলে নেবার জন্য বাফুফে সভাপতি শুরু করেন দৌড়ঝাঁপ। এজন্য দক্ষিণ কোরিয়ায় এএফসি অ্যানুয়াল অ্যাওয়ার্ডের ফাঁকে বসেন মেম্বার্স মিটিংয়ে। এএফসির হেডকোয়ার্টারে ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশনের ব্যাপারে আলোচনা করতে যান মালয়েশিয়ায়। সরাসরি লন্ডনে সাক্ষাৎ করেন এএফসি প্রেসিডেন্ট সালমান বিন ইব্রাহিম আল খলিফার সাথে। এরপর প্যারিসে অবস্থিত ফিফার মেম্বার অ্যাসোসিয়েশন ডিভিশনে গিয়েও দেশের সম্মান পুনরুদ্ধারে আলোচনা চালান বাফুফে সভাপতি। মূলত এর মধ্য দিয়ে তাবিদ আওয়ালের একের পর এক দেশ ভ্রমণ নিয়ে যে সংশয় ও প্রশ্ন উঠেছিল, তাও পরিষ্কার হয়ে যায়। ফুটে ওঠে দেশের সম্মান পুনঃপ্রতিষ্ঠায় বাফুফে প্রেসিডেন্টের ডেডিকেশন।
শেষমেশ তাবিত আওয়ালের এই তৎপরতা সফল হয়। বাংলাদেশের ওপর থেকে ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন তুলে নেয় ফিফার চিফ মেম্বার অ্যাসোসিয়েশন অফিসার এলখান মামাদভ এক চিঠিতে বাফুফেকে জানিয়েছে, এখন অন্য দেশগুলোর মতো বাফুফেও ফিফার উন্নয়ন বরাদ্দ স্ট্যান্ডার্ড পদ্ধতিতেই পাবে। একই সাথে তাবিত আওয়ালের নেতৃত্বে আসা ইতিবাচক পরিবর্তনেরও ব্যাপক প্রশংসা করা হয় ওই চিঠিতে। এই ঘটনার মধ্য দিয়ে মূলত উঠে এলো সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের ব্যর্থতার আরও একদিক। যে সমস্যা দায়িত্ব নেবার 100 দিনের মধ্যে সমাধান করলেন তাবিত আওয়াল, তা 7 বছরেও করতে পারেননি কাজী সালাউদ্দিন। আফসোস, চেষ্টা করলে হয়তো 16 বছরে বাংলাদেশ ফুটবলের গল্পটা অন্যরকম হলেও হতে পারত। ফাইনালের আগে সানডে সিনড্রোমে ভুগছে ইন্ডিয়া। এদিকে ফাইনাল জুজুর ভয় কাঁপছে নিউজিল্যান্ড। বনের বাঘ নয়, মনের বাঘেই খাচ্ছে দুই জায়ান্টকে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত আর নিউজিল্যান্ড। পুরনো ইতিহাস বদলে কে করবে বাজিমাত। দুবাইয়ের খেলা শুরু হবে রবিবার বিকাল 3টায়। একদিন এমন সময় আবার আসিবার ইচ্ছা যদি হয় 25 বছর পরে। জীবনানন্দ দাশের এই কবিতার প্রেক্ষাপটের সাথে না মিললেও ঠিক 25 বছর পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মঞ্চে দেখা হচ্ছে ভারত আর নিউজিল্যান্ডের। নাইরোবি থেকে দুবাই জার্নিটা কাকতালীয়ই বটে। আইসিসির ইভেন্টগুলোতে আজকাল রীতিমতো রাজ করে চলেছে এই দুই দল। আরেকটু সুনির্দিষ্টভাবে বললে ক্রিকেট দুনিয়ায় এই দুই রাইভালের আধিপত্য বিস্তারের শুরুটা 2011 সাল, যা এখনো আছে বহাল। লগবুক বলছে এই টাইম ফ্রেমে আইসিসি ইভেন্টে সাদা বলের ক্রিকেটে 86 ম্যাচ খেলে ভারত জিতেছে 70 ম্যাচ, নিজেদের নিয়ে গেছে সফলতার চূড়ায়। 77 ম্যাচ খেলে 49 ম্যাচ জিতে এরপরেই আছে হিগজা চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সমান ম্যাচে 4 ম্যাচ কম জিতে তাসমান পারের আরেক দল নিউজিল্যান্ড আছে 3 নম্বরে। এরপরে সেনা রিজিয়নের বাকি দুই দেশ। 2011 সালের পর থেকে আইসিসি ইভেন্টে অংশ নিয়ে সবচেয়ে বেশিবার অন্তত সেমিফাইনাল খেলা দলের তালিকাতেও মগ ডালে ইন্ডিয়া আর নিউজিল্যান্ড। 12 বার সেমিফাইনাল খেলে 3 বারই শিরোপা জিতেছে এশিয়ান জায়ান্টরা। এই লিস্টে 8 বার সেমিফাইনালে জায়গা করে 2 নম্বরে কিউইরা, যার মধ্যে 1 বার জিতেছে শিরোপা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেটাও কিন্তু এই ভারতকে হারিয়ে। মজার ব্যাপার, নিউজিল্যান্ড তাদের ক্যারিয়ারে যে দুখানা আইসিসি ট্রফি জিতেছে তার দুটোই এসেছে ভারতেরই বিপক্ষে। এদিকে ফাইনাল ম্যাচের আগে ভারতের সামনে দাঁড়িয়ে সানডে সিনড্রোম। রবিবার ফাইনাল হলে ম্যাচ হারে টিম ইন্ডিয়া, অন্তত পরিসংখ্যান বলছে এমনটাই, যা শুরুটা সেই 2000 সালের 15 অক্টোবরের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল থেকে। এরপর 2003 সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, 2014 সালের টি20 বিশ্বকাপ, 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও ছিল একই চিত্র। আর এই লিস্টের শেষ নামটা 2023 সালের 19 নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। সবগুলি ম্যাচই হয়েছে রবিবার, সবগুলোতেই ভারত দেখেছে হার। তবে ব্যতিক্রমও আছে। 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রবিবার হওয়ার পরও সেবার শিরোপা জিতে নিয়েছিল মেন ইন ব্লুরা। 5 বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। খেলবে 2 ম্যাচের টেস্ট সিরিজ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 15 এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর 20 এপ্রিল প্রথম টেস্টে 2 দল লড়বে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে 28 এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এর আগে 2024 সালে জিম্বাবুয়ের সঙ্গে 3 ম্যাচের টি20 সিরিজের সাথে 2টি টেস্ট খেলার কথা ছিল টাইগারদের। তবে সে বছর টি20 বিশ্বকাপ থাকায় শুধু 5 ম্যাচের টি20 সিরিজ খেলেছিল 2 দল। বাকি থাকা টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার। এই সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হবে এপ্রিলের প্রথম সপ্তাহে। ভারত নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ আজকে, তো দেখার অপেক্ষায় থাকি সবাই।